সরকারের আচার আচরণ দেখে মনে হচ্ছে তারাও কোনোভাবে নির্বাচনটা হওয়াতে পারলে বাঁচবে। আপনি কত দেবেন? আমি 2-এর উপর দিব না। 10-এর মধ্যে? 10-এর মধ্যে। অনৈতিক কাজ করছেন উনি, জাস্ট অনৈতিক কাজ করছেন। নির্বাচনের পর এনসিপি হয়ে যাবে জামাতের বি টিম, এছাড়া আর কিছুই না। 2-3টা আসন পাওয়ার কারণে পুরো যুব সমাজের আকাঙ্ক্ষাকে নিয়ে আত্মহত্যা করেছে। যতদিন এই যুদ্ধের কাহিনী থাকবে, যতদিন এই যুদ্ধের গল্প থাকবে, ততদিন পর্যন্ত রাজাকার থাকবে, ততদিন পর্যন্ত ওই রাজাকারদের মধ্যে ওরা যে জামাত দ্বারা প্রভাবিত, জামাতের লোকরা, জামাত দ্বারা সৃষ্ট, এই ইতিহাসও থাকবে। জামাত যদি ক্ষমতায় আসে তারা কি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে? করবে না তো। যদি বিএনপি আসে তারা কি করবে? তারাও করবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, BanglaNews24.com-এর নিয়মিত আয়োজন এডিটরস চয়েসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক BanglaNews24.com। আমার সাথে আজকে অতিথি এসেছেন মাসুদ কামাল, যা অতি পরিচিত মুখ সাংবাদিক মহলে এবং জনসাধারণের কাছে। ইতিমধ্যে উনি অনেক জনপ্রিয় একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে হাজির হয়েছেন। তার নিত্য নতুন তথ্য মানুষকে প্রভাবিত করছে এবং বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। সে কারণে আমরা তাকে আজকে এখানে এনেছি। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত ঘটনাবহুল এবং পুরনো অনেক ঘটনাকে সামনে রেখে আগামী দিনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ভাগ্যাকাশ নির্ধারিত হবে। নির্বাচনের ফলাফলের মাধ্যমে আগামী দিন বাংলাদেশ কীভাবে চলবে, নতুন বাংলাদেশ কীভাবে এগোবে, এই বিষয়গুলো সামনে আসছে। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসছেন যারা মাসুদ কামাল। মাসুদ ভাই, আপনাকে বাংলা নিউজের স্টুডিওতে শুভেচ্ছা এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের সঙ্গে এসেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমিও আপনাদের এই প্রতিষ্ঠানে প্রথমবারের মতো আসলাম। আমি নিজেকে আসলে গর্বিত মনে করছি। ধন্যবাদ মাসুদ ভাই। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আগামীকাল 12ই ফেব্রুয়ারি ভোট, জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন, 300 আসনের নির্বাচন এবং একই সঙ্গে হ্যাঁ এবং না ভোট, দুটো ব্যালটে ভোট হবে। ঘটনাবহুল এই নির্বাচন। আমরা গণতন্ত্রের যাত্রা যদি বলি বাংলাদেশের স্বাধীনতার পরে 91 সালে আমরা এটা ধরে নিতে পারি। তারপরের এই যাত্রাপথে আমরা দেখেছি যে 2008 সালের নির্বাচনের পরেই একদিন হোঁচট খাওয়া 3টে নির্বাচন হয়েছে পরপর। 14, 18 এবং 24 সালের নির্বাচন অনেক বিতর্কিত এবং ভোটারবিহীন নির্বাচন। 24-এর আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে গণতন্ত্র উত্তরণ ছিল একটি কঠিন এবং দুরূহ ব্যাপার। সেই উত্তরণের প্রথম পদক্ষেপ আগামীকাল ভোট। এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন আগামীকাল ভোট নিয়ে? এটা হলো গিয়ে খুবই একটা প্রত্যাশিত ভোট আমি বলবো। আমাদের এই দেশে এখনো আমি মনে করি প্রায় 30-35 বছর বয়স হয়ে গেছে কিন্তু তারা কোনো ভোট দিতে পারেন নাই, এমন লোকও কিন্তু আছেন। ধরেন 2008-এর পরে অনেকে ভোট দিতে পারেন। আমি 2008 কেন 6 ধরি, 2006 যদি ধরি আপনার, ধরেন তখন আজকে থেকে 20 বছর আগে, এখন যাদের বয়স 32, 33 এমনকি 37 বছর বয়স, তখন কিন্তু তাদের বয়স ছিল 17 বছর। তারা তো ভোট দিতে পারে নাই। এবং তার পরবর্তী সময়ে তারা ভোটার হয়েছেন, কিন্তু যে নির্বাচন হয়েছে 14, 18 কিংবা 24, সেগুলোতে তারা ভোট দিতে পারেন নাই। এবং আমাদের নির্বাচনী সিস্টেমটাকে কিন্তু শেখ হাসিনা নষ্ট করে দিয়েছিলেন। তো সেই হিসেবে অনেকের জন্য এটা প্রথম ভোট। এই ভোট নিয়ে সবারই একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা ছিল, এখনও আছে। আমি মনে করি অনেক, এটা তাদের জন্য একটা বিরাট ঘটনা, জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া। তো সেই হিসেবে এটা খুবই একটা প্রত্যাশিত ভোট এবং সেই ভোট নিয়ে আমিও নিজেও একটু আপনার উত্তেজিত বলা যায় যে ভোটটা কি হবে আমরা দেখতে চাই। আশাবাদী আমরা, দেখা যাক কালকে কি হয়। আমি নিজে এটাও মনে করি এই ভোটে কোনো গণ্ডগোল হবে বলে আমি মনে করি না। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে এবং যা কিছুই ভোট পড়ুক, এই ভোটটা যেটা হচ্ছে নির্বাচনটা, এটা হয়তো আমার কাছে মনে হবে যে একটু হয়তো অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু তারপরেও আমি মনে করবো যে ভোটটাই হোক সেটা যেন ঠিকভাবে তার ফল প্রকাশটা হয় আর কি, এটা আমি প্রত্যাশা করি। আজকে ঢাকা শহরের চিত্র আপনি দেখেছেন যে ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে 3 ছুটিতে। অধিকাংশ মানুষই এখন ঢাকা থেকে ঠিক ঈদের ছুটির মতন বাইরে চলে গেছেন বাড়িতে ভোট দেওয়ার জন্য। গত প্রায় 16-17 বছর ধরে এই চিত্র আমরা দেখি নাই কোনো ভোটের সময়। এইটার কারণটা একটু? এটার কারণ দুটো আসলে। এক নম্বর কারণ হলো একটু লম্বা ছুটি পেয়েছে। এমনিতে সরকারি 3 দিন ছুটি ঘোষণা করেছে, তারপরে শুক্রবার আছে, শুক্রবারকে ধরলে তো অনেক অর্থ হয়। তো এমনি লম্বা একটা ছুটি পেয়েছে। ছুটি পাওয়ার কারণে যারা গ্রামের ভোটার তারা সবাই গ্রামে চলে গেছে ভোট দেওয়ার জন্য। আসলে গ্রামে যাওয়ার সময় ফ্যামিলি নিয়ে গিয়েছে। আবার যারা ঢাকার ভোটার
তাদের মধ্যে অনেকে কিন্তু এই ছুটি পেয়ে গ্রামে চলে গেছে। সেক্ষেত্রে ঢাকার ভোট একটু কমও হতে পারে, এটাও কিন্তু হতে পারে। মানে তারা আসলে ছুটিটাকে বেশি গুরুত্ব দিয়েছে আর কি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আমাদের এখানে প্রচুর গ্রামের মানে শ্রমজীবী মানুষের মধ্যে অনেকে আছেন যারা নাকি গ্রামের ভোটার, তারা গ্রামে চলে গেছেন ভোট দেওয়ার জন্যই। আবার যারা নাকি রিক্সা চালক যারা আছেন এদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি, এরা কিন্তু খুব একটা যায় নাই, এই কারণে এদের তো রিক্সা চলবে ওই সময়, কাজে এরা খুব একটা যায় না, কিন্তু আর সবাই অনেকেই গ্রামে চলে গেছেন, এটাই কারণ মূলত। আপনি মনে করছেন যে ভোটটা অনেক উৎসব মুখর হবে এবং সংঘাতবিহীন একটা ভোট হবে, এরকম একটা বিষয় আপনি আমি ধারণা মনে করছেন? করি সংঘাতবিহীন ভোট হবে। এই ভোটে কোনো সংঘাত হবে না, হবে না এই কারণে যে আপনার আওয়ামী লীগ না থাকলেও বিএনপি এবং আপনার জামাত ইসলাম উভয়ই চায় যে নির্বাচনটা ভালোভাবে হোক। সরকারও চায়, কারণ সরকারের আচার আচরণ দেখে মনে হচ্ছে তারাও কোনোভাবে নির্বাচনটা হওয়াতে পারলে বাঁচে, তারপর তারা চলে যাবে। উভয় চাওয়ার পেছনের কারণ কি মনে করছেন, যে উভয় কেন চাচ্ছে? আমি বলছি উভয় কেবল না, আরও একটা দল চাচ্ছে, যেমন ধরুন আওয়ামী লীগ এই নির্বাচনে নাই, তাই না? কিন্তু তারাও চায় নির্বাচনে ভোটটা হোক, তারা কিন্তু ভোটটা চায়, তারা ইলেকশনটা চায়। চায় এই কারণে তারা মনে করে যে ইলেকশনটা না হলে যে অবস্থা হবে তার চেয়ে ইলেকশন হওয়াটা বেটার, কাজে ইলেকশন চায়। কাজেই আপনার সরকার চায় এই কারণে, সরকার তো আসলে সরকার দেশ চালাতে পারছে না, এটা তো বাস্তবতা। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তারা আর কত নিজেদের উপর দায় নেবে, এবং তারা যে মিশন নিয়ে এসেছিল আমি মনে করি তাদের অনেক মিশন কিন্তু ফুলফিল হয়ে গেছে। কি কি তারা মিশন নিয়ে এসেছিল, তারা কি কি ফুলফিল হয়েছে আপনি কি মনে করছেন? আমি বলি, যেমন ধরেন ডক্টর ইউনূস, ওনার কিছু মিশন ছিল। যেমন ওনার মিশন ছিল হলো ওনার গ্রামীণে কিছু কাজকর্ম করে নেওয়া, উনিগুলি করে নিয়েছেন। ওনার ট্যাক্স ফাঁকে 666 কোটি টাকা এটা মানে নির্ভয়া দেশে পাশ করে নিয়েছেন, এটা হয়ে গেছে। ওনার গ্রামীণের জন্য যে ট্যাক্স হলিডে যেটা 29 সাল পর্যন্ত, ওটা উনি করে নিয়েছেন। গ্রামীণের মেডিকেল কলেজ করে নিয়েছেন, গ্রামীণের না নিয়ে আপনার গ্রামীণের ম্যান পাওয়ারের ব্যবসা যেটা ছিল ওটাও করে নিয়েছেন। মানে যা যা গ্রামীণের জন্য নেওয়া সম্ভব উনি সবগুলি করে ওনার নামে নিয়েছেন। কয়েকটা মামলা ছিল, মামলাগুলো সব উঠিয়ে নিয়েছেন, সব নির্ভয়া দেশে উঠিয়ে নিয়েছেন উনি। দরকার ছিল না কিন্তু, ওই মামলাগুলো নর্মালি হতো, উনি যদি উনি মুক্তি যে পেয়ে নিজের যেতেন তাহলে ভালো গ্রামীণ হতো। ফোনের যেটা করলেন গ্রামীণ ফোনের জন্য, এটাকে আপনি নীতিগতভাবে কিভাবে দেখছেন? এইটা অনৈতিক কাজ করছেন উনি, জাস্ট অনৈতিক কাজ করছেন, এবং উনি প্রমাণ করছেন। আমি ভেবেছিলাম লোকটার বয়স হয়েছে, মানুষের কিন্তু বয়স হলে পরে না মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করে যে আমি তো 2 দিন পরে চলেই যাব। মানুষ কিন্তু লোভ লালসার ঊর্ধ্বে উঠে যায় বয়স হলে। দেখবেন আপনি বয়স্ক লোকের অনেক সময় তার সারা জীবনের সঞ্চয় কোনো একটা চ্যারিটি অর্গানাইজেশনে দিয়ে দেয়, হয়তো একটা মাদ্রাসা বানায়, মসজিদ বানায় কিন্তু বয়স হয়ে যাওয়ার পর ভাবে আমার তো এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমি কিছু করে যাই সমাজের জন্য। তো আমিও কিন্তু ওনাকে নিয়ে এরকম ভেবেছিলাম যে উনি বোধহয় এই বয়স হয়েছে যা কিছু করবেন, কিন্তু তা না। আমি দেখলাম উনি আসলে গ্রামীণের ঊর্ধ্বে উঠতেই পারেন নাই, উনি ওনার প্রতিষ্ঠানের ঊর্ধ্বে উঠতে পারেন নাই। এটা এলো খুব আনফর্চুনেট, আমি হতাশ হয়েছি। ওনার উপদেষ্টা পরিষদকে দেখে কি আপনার এরকম মনে হয় যে উনি ওনার উপদেষ্টা এনজিও কেন্দ্রিক পরিষদের যে চিন্তা ম্যাক্সিমাম ভাবনা? বয়স্ক লোক খালি নিজেদের দিকটা দেখেছেন ভাই, আর কিচ্ছু করেন, অযোগ্য, অথর্ব। ওনার উপদেষ্টা আমি এটা আজকে কিন্তু শেষ দিকে এসে বললাম না, আমি একদম শুরুর দিনই বলেছি। যেদিন ওনাদের উপদেষ্টা পরিষদের নাম আমি দেখেছি প্রথম দিন যখন নামটা ঘোষণা করা হয়, সেই দিনও আমি একটা আপনাদের গ্রুপের একটা প্রতিষ্ঠান যে নিউজ 24, এখানে আমি ছিলাম, এবং ওখানে বসে ওই যে নাম দিচ্ছে আর মন্তব্য করছি। আমি নামগুলো দেখা শেষ করার পরে বললাম যে এই টিম নিয়ে উনি দেশ চালাতে পারবেন না, উনি এবং কেমন উনি দেশ পারেন চালালেন নাই। আসলে? 18 মাসে উনি কেমন চালালেন কি বলছেন? কিচ্ছু না, আমি তো ওই দিন আমি কি বলবো আর, ওই দিন উনারই এক উপদেষ্টা ছিল, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, তার একটা ইন্টারভিউ দেখলাম DWর কাছে, ডয়চে ভেলের কাছে। তাকে জিজ্ঞাসা করছে আপনি তাকে 10-এর মধ্যে কত দিবেন, ওই কি 3 কি 4। ওনার সঙ্গে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, সেই বলতেছে সে 3 কি 4 দিবে, বুঝছেন? তাহলে আমি কত দিব? আপনি কত দেবেন? আমি 2-এর উপর দিব না, 10-এর মধ্যে? 10-এর মধ্যে। তার মানে উনি ফেল মারছে, একদম ডাহা ফেল মারছে, পারে নাই তো সে। এবং পারা সবচেয়ে দুঃখের কথা জানেন, ওনার তো দুঃখটা একটা হলো বড় অর্জন যে উনি নির্বাচনটা পর্যন্ত দুই দলকে টেনে আনতে পেরেছেন। 2 দল দিয়ে এমনি এমনি আসতো। সংস্কারের জায়গাটা উনি আচ্ছা, অনেক এরা তো নির্বাচন চাইছে আরো 6-7 মাস আগে। উনি বরং যখন নির্বাচনটা চেয়েছে, যখন নির্বাচন হলে ভালো হতো, সেখান থেকে ধাক্কে আরো 1 বছর ডিলে করছে উনি এই কাজটা করছে। ওনার বললাম তো, ওনার সৌভাগ্য হলো যে উনি বাংলাদেশের একমাত্র শাসক ছিলেন, একমাত্র যিনি সকল দলের সাপোর্ট পেয়েছেন। যাওয়ার সময় কি উনি সকল দলের সাপোর্ট হারিয়েছেন মনে না, করেন? এখনো পাচ্ছেন দৃশ্যত, কিন্তু ওনার উপর সকল দল হ্যাপি এটা আমি বলতে পারবো না। না, শাসকরা তো সকল দলের হ্যাপিনেসটা পায় কিন্তু না। উনি পেয়েছেন তো, শুরুতে উনি সকল পেয়েছিলেন। দলের সমর্থন পেয়েছেন তো।
আর কেউ এরকম পায় নাই। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন হওয়ার পরে তখন তো স্বাভাবিক ছিল উনি সকল দলের মানে সমর্থন পাবেন, বঙ্গবন্ধুও পায় নাই। উনি পেয়েছেন সেটা, উনি পেয়েছেন, বাট উনি এটাকে কাজে লাগাতে বঙ্গবন্ধু পারেন নাই। পেয়েছিলেন না, প্রথম দিকে তো পেয়েছিলেন, কে? প্রথমেই বঙ্গবন্ধু কয়েক 73 মাস। সালের নির্বাচনের পরেই না উনার না না, অদূর যাওয়া লাগে না রে ভাই, তার আগে জাসদ হয়ে গেছে। আচ্ছা, ওই জাসদ হওয়ার আলোচনা, পর থেকে শেষ উনি। জাসদটা কাদের প্রোডাক্ট কি মনে করেন আপনি? সেই সময়ের আলোচনা আবার যদি যান। সেই সময়টাতে তখন হয়েছিল কি আমি বলি আপনাকে, তখন যে জিনিসটা হয়েছিল যে তখন আমি মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে অল্প অল্প আর কি, তখন আমি মনে করেন অনেক ছোট আপনি। 8-9-এ পড়ি আর কি। হ্যাঁ, পরে তো এটা স্টাডি করেছি আমি। জাসদটা বেসিক্যালি বঙ্গবন্ধু দেশে আসার পর উনি কিন্তু একটা পরিবারতন্ত্র এবং ওনার দলীয় কিছু কোটারি গোষ্ঠীর খপ্পরে পড়ে যান। তখনও তো এরকম মানে ইয়াং জেনারেশন একটা ছিল আমাদের, এখন যেরকম আপনি এনসিপি আছে না, জেন জি আছে। এরকম একটা ইয়াং জেনারেশন কিন্তু তখন ছিল। তাদের মনে আরো অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল, এবং ইন্টারেস্টিং হলো ওদের আকাঙ্ক্ষাটা ছিল স্পষ্ট, যেমন এদের আকাঙ্ক্ষা কিন্তু স্পষ্ট না। এরা কি চায় এরা জানে না, এখনো জানে না। এতদিন যে হয়ে গেছে তাও এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কিন্তু জানে না তারা কি চায়। যেমন উদাহরণ দিয়ে বলি, না, তাদের কিন্তু চাওয়া একটাই ছিল, আমরা পরে তাকে অনেক অন্যভাবে রং চড়াইছি। তাদের চাওয়া ছিল শেখ হাসিনার বিদায়, হ্যাঁ একটাই, একটাই চাওয়া আর ছিল। কিছু না। কিন্তু আমরা পত্রিকাওয়ালারা বাকিরা নানা তাদেরকে কিছু মানে রং হাওয়া চড়াই দিয়ে বলছি, দিয়ে এ চায়, বানাইছে। সে চায়, তা হ্যাঁ। চায়। আসলে এরা সব চায় না, ওরা চায় শেখ হাসিনা চলে যাক, শেষ। এদের চাওয়া ছিল একটাই, কিন্তু এরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করছে, পরে এরা তো নিজেরা বৈষম্য কায়েম করছে। হ্যাঁ, জুলাই যুদ্ধদের জন্য কোটা অমুক কোটা এগুলো কয় নাই, কোটা বিরোধী আন্দোলন তারা করছে। না, এরা এত বড় আন্দোলন করে একটা হিরোইজম ভুগছে, সেই কারণে তারা সরকারের অংশ হয়েছে। এবং কিন্তু তারপর সরকারের অংশ হয়ে কি হয়েছে, লুটপাটে ব্যস্ত হয়ে পড়ছে। এরা লুটপাটে ব্যস্ত হয়েছে। এই লুটপাটে ব্যস্ত। অভিযোগটা যে এসেছে, যেখানে এটা চান্স কি পাচ্ছে কোনো লুটপাট প্রমাণ করছে। আমরা দেখাতে পেরেছি? লুটপাট করছে, মানুষের সঙ্গে বেয়াদবি করছে, কয় নাই। আপনি আমাকে বলেন রে ভাই, এটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের একটা কালচার আছে, এই দেশের মানুষের কিন্তু একটা কালচার আছে। এখন ওই যেন আমি মনে করেন বুড়া হয়ে গেছে, আমার তো বয়স হয়েছে অনেক। সে কবে আজকের থেকে ধরেন আপনার প্রায় প্রায় 40 বছর আগে মাস্টার্স পাস করছি আমি পাস করছি 40 বছর আগে। আচ্ছা আচ্ছা। তো এখনো যদি আমি আমার গ্রামে যাই, আমার কোনো প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচারকে দেখি, এখনো যদি দেখি, তো আমরা কিন্তু মানে মানে এমনভাবে সালাম দেই যে জি, মানে জি। মানে ভয় পেতেছি। মানে পায়ে হাত দেওয়ার অবস্থায় পায়ে হাত দেই, তো পায়ে হাত দেই, কিন্তু এখন সেই যে ফিলিংসটা, এটা কিন্তু কোনো বাড়াবাড়ি না, এটা কিন্তু আমি বলে না, কিন্তু আমাদের সবাই, এটা বাঙালিদের, বাঙালি মুসলমানদের অধিকাংশের কালচারটা এটা আমাদের কালচার। আর এই প্রথম আমরা দেখলাম যে একটা স্কুলের স্টুডেন্টরা হেড টিচারকে ঘাড়ে ধরে নামায় দেয়। এরা কিন্তু একটা আবেগ তৈরি করেছিল এটা জুলাই কিন্তু আন্দোলনে, সেই এটা আবেগটা কিন্তু বোধহয় আমাদের ধরে রাখতে মানুষ, পারে নাই। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নেয় নাই রে ভাই। দুটো মিলায় একটু যদি, যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় যে আবেগটা তৈরি হয়েছিল, সেটা যেমন আহত হয়েছিল জাসদ সৃষ্টির মাধ্যমে, আপনি যেটা বললেন, একইভাবে এনসিপি যে দলটা তৈরি হলো, তারা কিন্তু ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্রদের আবেগটাকে ক্যাশ করে মূলত রাজনৈতিক দলটা খোলে এবং তারা ক্ষমতায় যায়, কিন্তু সেই আবেগটা আর তারা ধরে রাখতে পারে না। এই আবেগটা এখন বিভক্ত হয়ে গেছে। আগামী নির্বাচনে এই জেনজির প্রভাবটা কোন দিকে যেতে পারে, আপনি কি মনে করছেন? শুনেন, এনসিপি আমাদের এই 24-এ যে গণ আন্দোলন, সেই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে যে আবেগ, যে আকাঙ্ক্ষা কাজ করেছিল সাধারণ মানুষের মধ্যে, কয়েকজন লোক সামনে চলে এসেছে, তারা নেতৃত্বে দাবিদার হয়ে গেছে। দাবিদার হয়ে তারা পুরা জিনিসটাকে একটা রাজনৈতিক মানে কালো গহ্বরের মধ্যে ঢুকাই দিছে। জাস্ট আর কিছু না। আপনি এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাবেন না। এরপর নির্বাচনের পর এনসিপি হয়ে যাবে জামাতের বি টিম, এছাড়া আর কিছুই না। আগে এখান কি থেকে জামাতের বের বি টিম হয়ে যায় না? আগে জামাতের বি টিম হিসেবে ছিল, কিন্তু লোকে বলতো, কিন্তু প্রমাণিত ছিল না। কিন্তু এখন এখন যখন একদম প্রমাণিত ঐক্যবদ্ধ হয়ে হয়ে গেছে। নির্বাচন করছে তখন এখন প্রমাণিত। এখন যতই কান্নাকাটি করুক, তারা কিন্তু জামাতের ওই বি টিম হিসেবে সারা পৃথিবী তাকে, বাংলাদেশের লোক আর তাকে চিনবে না। মানে এনসিপি আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে 2-3টা আসন পাওয়ার কারণে পুরো যুব সমাজের আকাঙ্ক্ষাকে নিয়ে আত্মহত্যা করেছে। এ হলো এনসিপির মানে বর্তমান অবস্থা। এনসিপি বাংলাদেশে একজন বলে না মাঝে মাঝে আপনারা অপ্রাসঙ্গিক করছেন, অমুককে প্রাসঙ্গিক করছেন, ওরাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এনসিপি বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কিন্তু এই সময় আমরা দেখলাম জামাত অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং আগামীকালের যে নির্বাচন, সেখানে বিএনপির সঙ্গে জামাতের প্রতিদ্বন্দ্বিতার যে মাত্রা আমরা দেখছি, তাতে জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে এবং 71 সালে তাদের যে ভূমিকা ছিল, সেসব ভুল ভূমিকাকে মানুষ মনে হয় অনেকটা বিস্তৃত হতে চলেছে এবং ভোটের রাজনীতি তার একটা বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। আপনি কি দেখছেন? শুনেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই দেশটার নাম বাংলাদেশ হবে থাকবে,
ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ থাকবে। কারণ পৃথিবীর খুব কম দেশ আছে যা নাকি আমাদের মতো যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কাজে এই যুদ্ধকে ভোলানো কঠিন। যতদিন এই যুদ্ধের কাহিনী থাকবে, যতদিন এই যুদ্ধের গল্প থাকবে, ততদিন পর্যন্ত রাজাকার থাকবে, ততদিন পর্যন্ত ওই রাজাকারদের মধ্যে ওরা যে জামাত দ্বারা প্রভাবিত, জামাতের লোকরা, জামাত দ্বারা সৃষ্ট, এই ইতিহাসও থাকবে। এই জেনারেশন কিছুটা ভুলে নাই, বসেছে। এটা ভুলবে না, এটা ভুলবে না, আপনি নিশ্চিত থাকেন ভুলবে না। এটা তাদের মনে আসবেই, আসানো হবে আবার। আর 2 নম্বর কথা হলো কি, এটা তো সত্য, এটা তো আপনি সত্য কথা অস্বীকার করতে পারবেন না। যদি হতো, যদি জামাতে যে ভুলটা এখনো করতেছে, আমি বলছি, আমি কয়েকদিন আগে বলছিলাম জামাতের উচিত হবে যে এখনো সময় আছে 71 নিয়ে তাদের ব্যাপারে মানুষের মধ্যে যে ধারণা আছে সেটাকে ক্ষমা চাওয়া। হ্যাঁ, 71 আমি করেছি। আচ্ছা বলেন আপনি একটা কথা, যে আপনি এত বড় হয়েছেন, আমি এত বয়স হয়েছে আমার, আমি কি জীবনে কোনো ভুল করি নাই? নিশ্চয়ই, আমি কোনো অন্যায় করি নাই? অবশ্যই করছি তো। এখন আমি যদি বলি যে ওই অন্যায়টা আমি করি না, আমি যদি অন্যায়টা অস্বীকার করি, ওইটা কি ভালো হবে? নাকি অন্যায়টাকে স্বীকার করে ক্ষমা চাওয়াটা আমার জন্য ভালো হবে? ক্ষমা চাওয়াটাই ভালো হবে। তাই আমি ভুল করছি রে ভাই, আমি মানুষ তো, আমি তো ফেরেশতা না। এটা তো রাজনৈতিক ভুল বা রাজনৈতিক হতেই সিদ্ধান্ত। পারে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমার বাবা ভুল করে নাই, করছে। আমি বাবাকে তো পৃথিবীর সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, তাই না? আমার বাবা ভুল করেন নাই জীবনে, হয়তো উনি কোনো অন্যায় করছেন, উনি যদি ওনার হয়ে যে আমি ক্ষমা চাই, ধরুন উনি নাই, এখন মারা গেছেন, আমি জানলাম আমার বাবা একটা ভুল করছেন, এই ভুলের জন্য উনি নাই তো, মারা গেছেন। আচ্ছা আপনি একটা কথা বলেন, যখন করে বাবা মারা যায়, যেমন আমার মনে আছে আমার বাবা যখন মারা গেলেন, আমি তো ওখানে দাঁড়িয়ে, আমরা ভাই, আমার বড় ভাই, তারপরে আমরা তো হয়তো সবার সামনে বললাম যে উনি যদি কোনো ভুল করে থাকেন, আপনারা ওনার পক্ষে আমি ক্ষমা চাচ্ছি। উনি যদি কারোর কাছে কোনো ঋণ করে থাকেন, সেটা আমাদের কাছে চান, এটা আমরা বলি কেন? আমরা বলি এই কারণে যে যিনি মারা গেছেন তিনি আমার বাবা হতে পারেন, কিন্তু তিনি মানুষ ছিলেন, তার ভুল হতেই পারে, হয়তো আমরা জানি না, হয়তো আমি জানি না, কিন্তু যার সঙ্গে অন্যায়টা করছে সে জানে। তো যার সঙ্গে অন্যায় করছেন তার কাছে তো মাপ চাওয়াটার দায়িত্ব, হয়তো উনি মাপ চাইতেন অথবা চাইতেন না, ওনার ইচ্ছা, যাই না আমি, কিন্তু ওনার সন্তান হিসেবে আমি তো চাইতেই পারি। এতে কি আমি ছোট হয়ে গেলাম? না না না, এতে কি আমার বাবা ছোট হয়ে গেল? হয় নাই তো, হয় নাই। সেটা বলছেন ওনারা তো বলতে পারতো। আপনি বলছেন যে জামাতে ভুলের জন্য ক্ষমা না চাওয়ার জন্য তাদের জন্য আগামী নির্বাচনের বৈতরণী পার হয়, এই নির্বাচনে তার প্রভাব পড়বে, 10টা ভোট হলেও কম পাবে, 10টা হলেও কম পাবে, অথবা এটা 10 লাখ হইতে পারে, অথবা এটা 1 কোটিও হইতে পারে। কিন্তু এটা ওনার উচিত ছিল, এতে ওনার মান সম্মান যাইতো না। ওনার দল যদি বলতো ওই সময় আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে, ওই সময় দলের যারা নেতৃত্ব ছিল, তখন তো আমরা ছিলাম না, তো যারা ছিল, আমরা এতদিনে চিন্তা করে দেখেছি তারা এটা ভুল করেছে, এই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী, খালি এটুকু বলুক। জি জি জি, বলার পরেই দেখছেন দেশের ধারণা চেঞ্জ হয়ে যাবে। আমি ডাক্তার শফিকুর রহমান, তিনি হচ্ছেন জাসদের একসময় রাজনীতি করতেন, আমরা জানি। তিনি এখন জামাতের দায়িত্ব নিয়েছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ভালো, এটা হতেই পারে, এটা হতেই পারে। আচ্ছা এই 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 জায়গাটা আপনি আসেন, উনি যে সময় জাসদের রাজনীতি করতেন, এখন এটা কি ওনার জীবনের জন্য হয়তো উনি এখন যেটা করেন সেই হিসেবে তো ভুল করছেন, ওইটা ভুল করছে, এখন যা করে এটা ভুল করছে, ভুল করছে, তো এখন ওই ভুলের কথা উনি অস্বীকার করতেছেন যে আমি করি নাই, তা তো না। না, উনি বলবেন কি যে ভাই এটা আমি ভুল ছিল বলে দেখে আসছি, এটাই সঠিক। এখন আমি ভাবতেছি তো, মানুষের ভাবনা চিন্তা এগুলো সব চেঞ্জ হয়, আমার চেঞ্জ হয় না, আপনার চেঞ্জ হয় না, হয় কিন্তু এক সময় যেটাকে ভালো বলতাম ওই সময় ভালো বলি না। আপনি আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে আমি, যেমন ধরেন 91 সালে বিএনপি ক্ষমতায় আসছিল, বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট পাইছে, এই জন্য তো আসছে। আচ্ছা 96 কি হয়েছে, আবার আওয়ামী লীগ বেশি ভোট পাইছে, এই বাড়তি ভোটগুলো আসলো কোথেকে? তার মানে এখানে কিছু লোক আছে যারা নাকি আগে বিএনপিকে ভোট দিয়েছে, তারা বিএনপির কর্মকাণ্ডে আনহ্যাপি হয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আবার 2001 সালে আবার বিএনপি বেশি ভোট পাইছে, বেশি ভোট পাইলো কেন? তার মানে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল তারা ভেবেছে ওটা ঠিক করি নাই, অথবা আমি বিএনপিকে ভোট দেই। তাহলে এই যে মানুষের চিন্তার যে চেঞ্জ হওয়াটা, এটা তো অন্যায় না, এটা কাজের সঙ্গে যুক্ত হয়, এটা তো অন্যায়, এটা স্বাভাবিক। আপনাকে আমি বারংবার সাপোর্ট দেবো, কারণ আপনার কাছে তো আমি আমার ভোটটা ইজারা দেয়নি। এটাই আপনি ঠিক বলেছেন। মাসুদ ভাই আরেকটা প্রসঙ্গে যায় যে 24 সালের 5ই আগস্টের পরে জামাত আর বিএনপির সম্পর্কে আস্তে আস্তে ধীরে ধীরে এটা একটা সাপে নেউলের সম্পর্কের দিকে আজ পর্যন্ত পৌঁছে গেছে। এর আগে এরা 16 বছর বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যাকাণ্ডের শিকারে একসঙ্গে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের ছিল। আজকের যে এই পর্যায়ে এসেছে, আপনার
সেই এটার কারণটাকে আপনি কি কারণ মনে করতেছেন? আপনি দেখেন, এর আমি আগে একটা আপনাকে কথা বলি। বলেছেন যে নির্বাচনটা যদি আগে হতো, ইউনূস সাহেব যদি আগেই নির্বাচনটা দিয়ে দিত, তাহলে হয়তো একটা বিষয় অন্যরকম হতে পারত। সেটার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে দেখেন, কিনা? আমি বলি, আপনি নির্বাচন মানে এই মানে রাজনীতিটা না অনেক সময় ভৌগোলিক কারণের উপর নির্ভর করে। আমাদের দেশের রাজনীতিটা আসলে যে ভৌগোলিক কারণটার উপর নির্ভর করে সেটা হলো গিয়া খুব একটা পপুলার আমাদের একটা রাজনৈতিক ইস্যু আছে। সেটা হলো এন্টি ইন্ডিয়ান। মানে কেউ এন্টি ইন্ডিয়ান, কেউ প্রো ইন্ডিয়ান। যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকলে পরে রাজনীতিটা এমন দাঁড়ায়, আওয়ামী লীগ হলো ভারত প্রেম, আর যারা এন্টি আওয়ামী লীগ তাদের হলো ভারত বিরোধিতা। তো জামাত এবং বিএনপির মধ্যে আসলে কিন্তু রাজনৈতিক দূরত্ব খুব বেশি একটা নাই, খুব বেশি রাজনৈতিক দূরত্ব নাই। জামাত এবং ভারত দুজনেই ভারত বিরোধিতা করে, তাদের ভারত বিরোধিতা রাজনীতি। এখন হয়েছে যেহেতু এখন ভারত প্রেমিক যারা, তারা এখন ফিল্ডে নাই। অতএব এই ভারত বিরোধিতাই হলো রাজনীতির একমাত্র বিরোধ তাদের, যে অস্ত্র ছিল। আমি ভারত বিরোধিতা করি, তোমার চেয়ে বেশি করি, অথবা বলে না আমি তোমার চেয়ে বেশি করি। এটি দেখেন, আপনি দেখবেন জামাতে কিন্তু একটা কথা বলে, তারেক রহমান ভারতের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে, বলে না? তার মানে তারা চেষ্টা করতেছে যে বিএনপি যে ভারতের সঙ্গে একটু যোগাযোগ আছে এটা প্রমাণ করার জন্য। তার মানে তারা বলতে চাচ্ছে যে আমি তোমার চেয়ে বেশি ভারত ভারত বিরোধিতা বিরোধী করি, জনগণের কাছে এটা বোঝানোর চেষ্টা বোঝানোর করছে। চেষ্টা করছে। অথচ এই পুরো জিনিসটাই কিন্তু আসলে এক ধরনের হিপোক্রেসি। হিপোক্রেসি। হিপোক্রেসি এই কারণে, জামাত যদি ক্ষমতায় আসে তারা কি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে? করবে না তো। যদি বিএনপি আসে তারা কি করবে? তারাও করবে না, কারণ ভারত তো আপনার প্রতিবেশী। প্রতিবেশী আপনি বদলানো তো, যাবে না। হ্যাঁ, যেটা বলেন প্রতিবেশী বদলানো যাবে না। আপনি যে যে দলই থাকুক ক্ষমতায়, ভারতকে প্রতিবেশী মেনেই আপনার থাকতে হবে। আপনি যখন পেঁয়াজ কিনবেন, যে আমরা বলি না আমরা ভারতীয় পেঁয়াজ কিনি, কেন কিনি? আমরা তো পেঁয়াজের সুগন্ধের জন্য কিনি না। ভারতের পেঁয়াজ কিনি, ভারত থেকে পেঁয়াজ কিনলে এর পরিবহন খরচটা কম হয়, কম দামে পাওয়া যাচ্ছে। আমি কম দামে পাই, হয়তো এর চেয়েও কম দামে কেউ দেয়, কিন্তু ওখান থেকে আনতে যে পরিবহন খরচটা হয় ওটা যোগ হয়ে যায়, তাই আমার জন্য এটাই সুবিধা। তো প্রতিবেশীর থেকে কেনাকাটা তো সুবিধা আছে, তো সেটা তো আমি করবোই। কাজেই আমার কথা হলো আমার স্বার্থেই ভারতের সঙ্গে আমার সম্পর্ক রাখতে হবে। এই জন্যই আমি বলি যে বাংলাদেশে সম্পর্ক রাখার প্রভুত্ব বা বড় ভাই সুলভ আচরণ, শুনেন, এটা তো এইটা পার্থক্য আছে। সবাই করতে চায়, বড় ভাই সুলভ আচরণ। যাদের 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 অবস্থা বড়, যারা দেশটা বড়, যাদের টাকা পয়সা বেশি, তারা একটু বড় ভাই সুলভ আচরণ করবেই। কিন্তু সেই আচরণটা আপনি কতটুকু গ্রহণ করবেন এটা নির্ভর করবে। সে চেষ্টা করবে সবসময়, কিন্তু আপনি কতটুকু গ্রহণ করবেন। যেমন শেখ হাসিনা যেটা করছিল, আওয়ামী লীগের মধ্যে একটা ভারত প্রেম ছিল, তাই না? ওইটা দেখতে লজ্জা লাগতো। আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী বলে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, মানে এর চেয়ে লজ্জার আর কিছু হয়? সে তো বলছে, তা হাসি মুখে বলছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে মনে করছে এটা তার গর্বের ব্যাপার। এখন হয়েছে আরো বেশি সমস্যা আমার কাছে মনে হয় মাসুদ ভাই, যে যখন আপনি জনগণের ভোট থেকে দূরে চলে যাবেন, তখন আপনি বাইরের শক্তির দ্বারা আশ্রিত হওয়ার চেষ্টা করবেন। যেটা হাসিনার আমলে ধরেন যে 8 সালের পরে 14 সালের ভোট, 18 সালের ভোট বা যখন ভোটারবিহীন ভোট হয়েছে, তখনই সম্পূর্ণ ভারত নির্ভরতা ওদের বৃদ্ধি পেয়েছিল আওয়ামী লীগের। একদম ঠিক, এবং একদম ঠিক। এইটাকে করতে যে ভারতও কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এক ধরনের শত্রুতা মনোভাবের আরো বেশি শত্রু হয়ে গেছে। জনগণের সঙ্গে সম্পর্ক না করে ভারত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, সরকারের সঙ্গে, সেটাও সরকারের সঙ্গে। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ যেমন এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেল, ভারতের প্রভাবটাও এখান থেকে পালিয়ে গেছে। এটা হলো কি জিনিসটা, মানে এটা আপনি একদম ঠিক বলেছেন, যে আজকে দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, সরকারের সরকারের সম্পর্ক হওয়াটা যে ভালো নয় এটা কিন্তু প্রমাণ হয়েছে। দেখেন বাংলাদেশে সব সময়, অথচ দেখেন এই যে আমি যদি থিওরিটিক্যালি ভাবি, আমাদের সঙ্গে তো ভারতের সম্পর্ক সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল, কারণ আমাদের স্বাধীনতার সময় তারা আমাদেরকে হেল্প করেছে হেল্প কিন্তু। করেছিল। তো তাদের প্রতি আমাদের এক ধরনের কৃতজ্ঞতা থাকার কথা ছিল, কিন্তু হলো উল্টো। কেন উল্টো হলো? ওদের আচরণের কারণে। ওরা সরকারের সঙ্গে সম্পর্ক করতে গেছে, করতে যায় না তারা জনগণের যে কি চায়। যেমন ধরেন আপনি 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, অথবা 24 নির্বাচন বলেন, কোনো একটা নির্বাচনে কিন্তু আমাদের দেশে জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না। এই জিনিসটা কিন্তু ভারত কখনো মানেই নেই। তারা আওয়ামী লীগের যে বয়ান ছিল, আওয়ামী সরকারের যে বয়ান ছিল, সেটাকেই তারা কিন্তু বলছে না এটা তো অভ্যন্তরীণ বিষয়। ওটাও যদি অভ্যন্তরীণ বিষয় হয়, যখন নাকি শেখ হাসিনাকে দেশের মানুষ তারাই দিল, তখন এটা অভ্যন্তরীণ বিষয় হলো না। এখন আপনি আবার মন খারাপ করেন কেন, তাই না? না, ওইটা হচ্ছে কি, এটা আমার কাছে এরকম মনে হয় যে ভারত শেখ হাসিনাকে দিয়ে দেশে একজন লেনদুব দর্জির মতন শাসক দিয়ে হয়তো একটা সময় বাংলাদেশের এটাই প্রভাব করেছিল। বেশি বিস্তার করতে চেয়েছে, বা বাংলাদেশকে একটা সময় তাদের অঙ্গীভূত করার একটা প্রচেষ্টার অংশ হিসাবে এসব করেছে কিনা, এইসব চিন্তা কিন্তু আলোচনা কিন্তু হয়েছে। লেনদুব দর্জি প্রসঙ্গ বারংবার আসে বাংলাদেশে, জি, সিকিমের অঙ্গীভূত করে নেয় 74 সাল, আপনার মনে আছে সেই কথা।
যাক, এই প্রসঙ্গ থাক, আমরা এখন আবারও যাই যে আগামীকালকে নির্বাচন, এখানে আমরা দেখছি যে নানা ধরনের জরিপ প্রকাশ করছে। আজকে কালের কণ্ঠে একটা জরিপ প্রকাশ করছে, সেখানে আমরা দেখলাম যে সেই জরিপে তারা দেখাচ্ছে যে 222টা আসনে বিএনপি আপনার এগিয়ে আছে এবং জামাত আছে প্রায় 36টা আসনে, অন্যান্য দল আছে আপনার 12টিতে। এই বিষয়টাকে আপনি জরিপটাকে কিভাবে দেখছেন, কালের কণ্ঠের জরিপটা? এই জরিপটা আপনি বলেছেন, আপনি এখানে আসার আগেও আপনি আমাকে এটা বলেছেন এই কথাটা। আমি আবার এর মধ্যে অনলাইনে একটু চেক করলাম, অনলাইনে কিন্তু এই নিউজটা তারা উঠায় নিচ্ছে। কেন উঠায় নিচ্ছে আমি জানি না। তো যাই হোক, জরিপ তো অনেক হয়, এবং জরিপগুলো আসলে তাদের রিপোর্টাররা, তাদের লোকজনরা নানাভাবে হিসাব নিকাশ করে, আলাপ আলোচনা করে বানায়। এই জরিপ একদম খারাপ না, কিন্তু আমি এই জরিপের সঙ্গে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে। আমার অবজারভেশন এরকম হবে না। আপনার অবজারভেশনটা কি? হ্যাঁ, আমার অবজারভেশনটা বলি। আমার অবজারভেশন হলো 200-র বেশি বিএনপি পাবে না। যেমন সবাই বলছে, আমি মনে করি বিএনপির জন্য বড় একটা ঝামেলা হয়েছে যে অনেকগুলি বিদ্রোহী প্রার্থী বিএনপির হয়ে গেছে, এবং এই বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক, 70-এর বেশি ছিল। অনেকে আবার এর মধ্যে আবার আত্মসমর্পণ করছে নানাভাবে। তারপরে আমি মনে করি মানে 35 বড় সমস্যাটা কি শুধু বিদ্রোহী প্রার্থী না? না, আমি আরো বলছি, আমি একটা করে বলি আপনাকে। বেশ কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করে। প্রায় 35-36টা বিদ্রোহী প্রার্থী কিন্তু হয় নিজে জিতবে, অথবা তাদের জন্য অন্য কেউ জিতবে, মানে বিএনপি হারবে তাদের জন্য। ধরুন 36টার মতো, 35-36টা, এটা হবেই, এটা আপনি ফিরে যেতে পারবেন না। তো এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা হলো জামায়াতে ইসলামের প্রচুর ভোট বেড়েছে, প্রচুর। এটা বেড়েছে এই কারণে, আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি তাহলে বুঝবেন। যে আমি আগে বললাম না যে যাদের বয়স আপনার ধরেন 30-32 হয়ে গেছে, তারা তো কখনো ভোট দেয় নাই। তারা কিন্তু বিএনপির শাসনও দেখে নাই, জামাতের শাসনও দেখে নাই। তারা বিএনপি জামাতকে তেমনভাবে দেখে নাই। তারা বিএনপি জামাতকে যতটুকু চেনে সেটা হলো আওয়ামী লীগের বয়ান অনুযায়ী চিনে। আওয়ামী লীগ বিএনপি জামাতের একটা নেগেটিভ মিথ তৈরি করছিল সমাজের মধ্যে, তারা সেইটা দেখেছে। কিন্তু হাসিনা দেশ ত্যাগ করার পর 2024-এর 5ই আগস্টের পর থেকে তারা বিএনপি জামাতকে চেনা শুরু করছে। এবং এই সময়ে আপনি যদি 24-এর 5ই আগস্ট থেকে ধরেন আজ পর্যন্ত এই 1.5 বছরে বিএনপির কিন্তু পজিটিভ কোনো ইমেজ খুব বেশি একটা মার্কেটে নাই, বরঞ্চ এই সময় জামাতের পজিটিভ ইমেজ আছে। এই ইয়াং ভোটার যাদের সংখ্যা প্রায় 4 কোটির মতো, তাদের কাছে কিন্তু বিএনপির চেয়ে জামাতকে বেশি গ্রহণযোগ্য মনে হবে। এটা কিন্তু বাস্তবতা। বিএনপির ইমেজ যতটুকু বেড়েছে এই 1.5 বছরে, সেটা হলো তারেক রহমান আসার পর। তারেক রহমান দেশে ফেরার পর উনি বিভিন্ন জায়গায় কথা বলেছেন। উনি যা বলেছেন সেই কথাগুলি ইম্পর্টেন্ট না কারণ উনি যেরকম ভালো কথা বলেছেন, জামাতও ভালো কথাই বলেছে, কেউ খারাপ কথা বলে না। কিন্তু তারেক রহমানের যে অ্যাপিয়ারেন্স, তারেক রহমানের যে কথা বলার ভঙ্গি, তারেক রহমানের যে উপস্থাপনা, এইগুলো সাধারণ মানুষ, আমার ধারণা, তাদের কাছে নতুন লেগেছে এবং তারা এটাকে গ্রহণ করেছে বলে আমার ধারণা। এবং সেই ধারণার থেকে বিএনপির ইমেজ আরও নষ্ট হওয়ার থেকে তারেক রহমান বাঁচিয়েছেন একভাবে, অন্যভাবে কিছুটা ইমেজ তিনি বাড়িয়েছেন। জামাতের ইমেজটা ভালো ছিল, জামাত আওয়ামী লীগের ভোটগুলি টানতে পারত, কারণ সারা দেশে যে সমস্ত মামলা হয়েছে, গণমামলা, এগুলো তো বিএনপি করেছে। এগুলোতে কারণে বিএনপির উপর আওয়ামী লীগের লোকজন একজন ক্ষোভ ছিল, রাগ ছিল, সেই ভোটগুলি জামাতে যেত। কিন্তু জামাত যখন আবার এনসিপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, তখন জামাতের আওয়ামী ভোটগুলিও কমে গেছে। কারণ এনসিপি সম্পর্কে মানে আওয়ামী লীগের ভোটারদের ধারণা হলো এই যে তারা ভোট করতে পারছে না, তারা যে তাদের দলকে যে স্থগিত রাখা হয়েছে, এটা ডিউ টু এনসিপির চাপের কারণে এটা করা হয়েছে। এবং এনসিপি যখন জামাতের সঙ্গে এক হয়ে গেছে, তখন তারা মনে করছে এটা এনসিপিকে দিয়ে জামাতই করাইছে। এবং যে কারণে আমি মনে করি জামাতের যে ভোটগুলি পাওয়ার কথা ছিল আওয়ামী লীগের ভোট, সেই ভোটগুলি এখন তারা আর পাবে না। তাহলে আপনি মনে করছেন যে আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে যাওয়ার আমার সম্ভাবনা বেশি? আমার ধারণা। কি কারণে বিএনপির দিকে? আর কোনো কারণ আছে? আর তো কেউ নাই মাঠে, ও কাকে ভোট দিবে? রাজনৈতিক কারণটা কি? মানে আপনার রাজনৈতিক রাজনীতির কোনো কারণ নাই, কিন্তু তারা এটা মনে করে আওয়ামী লীগ বিএনপিও শত্রু, জামাতও শত্রু, বিএনপি ছোট শত্রু, জামাত বেশি ক্ষতিকর শত্রু। জামাত গেলে পরে এই যে তাদের দলটা যে স্থগিত হয়েছে, এটা স্থগিত, এটা নিষিদ্ধ করে দিবে তারা। কিন্তু বিএনপিটা করবে না, এটা তারা মনে করে। নাও হইতে পারে, আমি যাই না, কিন্তু তারা মনে করে এটা। তার মানে তারা কি এই স্বপ্ন দেখছে বিএনপি ক্ষমতায় আসলে আবার আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ তৈরি হতে পারে, এমন কিছু ভাবনা তাদের মধ্যে কাজ করছে? শুনেন, বিএনপির ক্ষমতায় আসতে হবে না। আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে
আওয়ামী লীগ চলে আসবে, আবারও প্রাসঙ্গিক হয়ে আসবে। আবার অবশ্যই যদি জামাত- আওয়ামী লীগ যে এখনই প্রাসঙ্গিক রে ভাই, যদি জামাত ক্ষমতায় আসে তাও আসবে, কিভাবে? এভাবেই আসবে। তখন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বিরোধী দল কি হবে? বিএনপি হবে। তখন জামাত কি বিএনপিকে হ্যান্ডেল করবে নাকি আওয়ামী লীগ আসতো কিনা এটা হ্যান্ডেল করবে? জামাতের তখন তো বিএনপির জন্য মাথা খারাপ থাকবে সারাক্ষণ। তখন আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ আপনি ফেরতে পারবেন না ভাই। আওয়ামী লীগ শুনে ফেরতে পারতেন ভাই, এটা তো ভাই একটা ইস্যু না, একটা ছোট্ট একটা মানে কেন্দ্রীয় কার্যালয় না রে ভাই। এই দেশের সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে বিস্তৃত দল হলো আওয়ামী লীগ। এটাকে এমন অনেক অস্বীকার জায়গা করে- আছে জামাতের এটা- কমিটি এটাকে এবং আওয়ামী লীগ কমিটি আছে, এটাকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। যাবে না। বাংলাদেশের আগামী- মাটিতে আওয়ামী লীগকে আপনি বাংলাদেশ মানে শব্দটা আগামীকালের ভোটেই কিন্তু আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হয়ে ভাই আওয়ামী লীগ নির্ধারণ করছে ইলেকশন কি হবে। রেজাল্ট কোন দিকে যাবে আওয়ামী লীগের? আওয়ামী লীগ নির্ধারণ করবে। আপনি কি বলেন এটা? এবং নির্বাচন হবে কিনা এটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। আগামীকাল আজকেও যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় নির্বাচন আমরা প্রতিহত করব, তাহলে তো এই নির্বাচনে সেই সব বাড়বে। ক্ষমতা কি আওয়ামী লীগের আছে আজকে প্রতিহত করার মতো হ্যাঁ, অবস্থায়? কেউ থাকবে না। কেমন ভাবে কিভাবে? প্রতিহত করতে কজন লাগে? মামলা খেয়ে তারা পালিয়ে গেল, প্রায় তাদের 300 এমপি আরে ভাই আর আওয়ামী লীগের এমপিরা পালিয়ে গেছে, আওয়ামী লীগের সুবিধাভোগীরা পালিয়ে গেছে। কর্মীরা এখন জেলখানায় না না রয়েছে। না না না, আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগের কারা পালিয়ে গেছে। আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তারা দেশে আসলে আওয়ামী লীগের লোকজন হাতে মার খাবে। এখন যারা রয়েছে তারা কি সুসংগঠিত হতে পারবে? সুসংগঠিত হওয়ার দরকার নেই তো। ক্ষমতায় ক্ষমতা আমি বলি আপনাকে, আওয়ামী লীগের যারা যেমন শেখ হেলাল, ধরি শেখ হেলাল, শেখ সেলিম আসুক না বাংলাদেশে, আওয়ামী লীগের লোকজন তোর পিটাবে যে তোদের কারণে আমার দলটা আজকে এই অবস্থা হয়েছে। আসুক না হাসান মাহমুদ, আসুক, হাসান মাহমুদ আসতে বলেন দেশে, আওয়ামী লীগের লোকজন পিটাবে, নাটক আওয়ামী লীগের লোকজন পিটাবে, বাহাউদ্দিন নাসিমকে আওয়ামী লীগের লোকজন পিটাবে। তাহলে এদের এই কারণে বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগ আওয়ামী আজকে লীগের এই অবস্থা বাংলাদেশে হয়েছে। আছে আপনার মনে হয়? কি এরা যারা নেই তার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব ভাই তৈরি হয়ে যায়, নেতৃত্ব হইতে সেই প্রেক্ষাপট কি আওয়ামী লীগের এখন আছে কিনা? অবশ্যই আছে। মানে আপনি যেটা বললেন যে নির্বাচন প্রতিহত করতে পারে আওয়ামী লীগ, শুনেন, সেই জায়গায় অবস্থান নির্বাচন করছে কিনা প্রতিহত আওয়ামী না, আমি বলি আপনাকে উদাহরণ দিই। এখন আর পাবেন, এখন তো সময় শেষ হয়ে গেছে। আমি একটা কথা বলি আপনাকে, ধরেন আজকে থেকে 1 মাস আগে যেদিন শিডিউল ঘোষণা করলো, সেই দিন যদি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হতো আমরা এই নির্বাচনে যাব না, আমরা নির্বাচন হতে দেব না, যদি খালি এই আওয়াজটা আসতো, নির্বাচন করা কঠিন হয়ে যেত। নির্বাচনে ভোটার লীগ? আপনি সংখ্যা শুরুতে কমে যেত। বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু ভোটটা চাচ্ছে হয়ে যাক। আওয়ামী লীগ চাচ্ছে ভোটটা হয়ে যাক, এই কারণে তার চাচ্ছে। কারণটা হচ্ছে যে তারা আবার রাজনীতি ফিরতে চায় রাইট, আওয়ামী লীগের নির্বাচন। বক্তব্য হলো দেশে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট জামাত আসে, যদি ক্ষমতা আসে বা বিএনপি ক্ষমতা, কারা ক্ষমতা আসলে আওয়ামী লীগের রাজনীতি ফেরা সহজ হবে? দুইজনে একই, এটা কোনো পার্থক্য নেই, একই। মানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আওয়ামী লীগ গভর্নমেন্ট ধীরে 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 আস্তে 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 আসবে। আপনি এই যে জরিপটা নিয়ে আবার কথা বলছিলেন যে এই জায়গাটা আমরা বলছি 222 আর 36। আমার বিবেচনা বলি, আমার বিবেচনায় জামাতকে দিচ্ছে 36, এটা হইতে পারে না। জামাত 70-80 উপরে পাবে 70 বা 80 উপরে পাবে। মিনিমাম, বেশিও পাইতে পারে, আমি জানি না কিছু। আমার একটা হিসাব আছে, আমি তার মানে নিজে আপনার একটা হিসেবে যে বিএনপি তাহলে ক্ষমতা আসছে এরকম? না, শুনেন, আমি একটা নিজে হিসাব করছি, আমি বলি আপনাকে, আমার নিজের বিভিন্ন জায়গার সঙ্গে আলাপ করে বিভিন্ন আমি তো অনেক বছর ধরে সাংবাদিকতা করি, হ্যাঁ, হ্যাঁ। করার কারণে অনেক জেলা প্রতিনিধির সঙ্গে আমার পরিচয় আছে, বিভিন্ন পত্রিকার জেলা প্রতিনিধির সঙ্গে আমার পরিচয় আছে। আমি তাদেরকে ফোন টোন করি, হিসাব নিকাশ নিই। আমার হিসাব হলো মানে প্রায় 90টার মতো আসনে বিএনপি একচেটিয়া জিতবে, মানে ওখানে বিএনপি কোনো কম্পিটিশন নাই। 90টার মতো, প্রায় 50টার মতো আসনে জামাতে ইসলাম কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতবে। 50টা কিন্তু অনেক, জি, মনে জি। রাখেন, 90টার 50টা বললাম। আর বাকি যে আর আপনার ওই বিদ্রোহী প্রার্থী প্রায় 30-35টা মতো আসনে বিদ্রোহী প্রার্থী নিজে জিতবে অথবা বিএনপিকে হারাবে। ওকে, বাকি প্রায় 120টার মতো আসন, 20টা 30টা, 120 থেকে 30টা আসনে লড়াই হবে। ওগুলিতে যে কোনো সময় উলটপালট হয়ে যেতে পারে। ইলেকশন তো শেষ মুহূর্তের মতো বোঝা যায় না। আপনি কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনো আশঙ্কা করছেন কিনা বর্তমান যে প্রেক্ষাপটে নানা আমি অভিযোগ আসছে? করছি না, কিন্তু বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ডে মানুষের মধ্যে সন্দেহটা ঢুকে গেছে। কোন দিকে ঝুঁকতে পারে সরকারের কর্মকাণ্ড? কোন দিকে? সরকারের একটা কথা বলেছে, সরকারের যে প্রেস সেক্রেটারি, এই ভদ্রলোক একটা কথা বলেছিলেন না, নির্বাচনের ফল ঘোষণা করতে দেরি হতে পারে। এটা খুব একটা ড্যামেজিং কথা উনি বলেছেন। এটা ওনার বলা ঠিক হয় নাই, এটা উনি বলা উচিতই হয় নাই। এটা বলার কারণ মানুষ এটা থেকেই কিন্তু সন্দেহ করছে যে তাহলে কি ইঞ্জিনিয়ারিং তাহলে হবে কিনা। আমরা দেখতে পারি যদি নির্বাচনের পরে ফলাফল ঘোষণা দেরি হয় তখনই আশঙ্কাটা আরো ঘনীভূত জোরালো হবে হবে। মানুষের মধ্যে। আরো জোরালো হবে। আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব ফল দিয়ে দেওয়া উচিত। ফল ঘোষণা দেরি হলে পরে অনেক রকম সন্দেহ হবে, মানুষের মধ্যে হইচই হবে এবং এটা একটা ঝামেলা হতে পারে। তাহলে সেটা আরেকটা জিনিস এখানে বড় চ্যালেঞ্জ, এআই প্রযুক্তি, নানা ধরনের ভিডিও কন্টেন্ট,
এর মাধ্যমে তৈরি করে প্রতিপক্ষকে দমন করার একটা চেষ্টা বা স্ক্যান্ডাল তৈরি করে তার ভোটের ইমেজ নষ্ট করা, অথবা বলা হতে পারে যে এখনও সেটা যে উনি বসে গেছেন বা অমুক প্রার্থী ভোট করছে না, নানা ধরনের স্কাম ছড়িয়ে দেওয়া হতে পারে। এই বিষয়ে আপনি কীভাবে দেখছেন, এই ক্ষেত্রে বাংলাদেশ কতটা প্রস্তুত আছে? দেখেন, এটা একটা একটা মানে একটা অবধারিত একটা সাইড ইফেক্ট। এটা হচ্ছে, আপনি কিছু করতে পারেন। আমি একটা উদাহরণ দেব। আজকে আমাকে একজন পাঠাইলো একটা, মানে একটা ফটো কার্ড পাঠাইছে আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে, এবং সেখানে নিচে লেখা আছে আমি নাকি বলেছি যে এই সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশন বিএনপিকে জেতানোর জন্য যা যা করা দরকার তা তা করবে। এটা নাকি বলেছি। আমি ভাই এই কথা বলি নাই মানে কি, এটা আমার বলার কোনো প্রশ্নই ওঠে না, এটা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তারা তো চালাইছে। এখন এটা আমাকে আজকে পাঠাইছে, এই কার্ডটা আমাকে 2 দিন আগেও পাঠাইছে একজন লোক। তো হ্যাঁ, আমি এক জায়গায় বলেছি একটা কথা, একদম বলিনি তা না। আমি কীভাবে বলছি আমি বলি আপনাকে। আমি বলছি নির্বাচন নিয়ে পক্ষ বিপক্ষ পরস্পরের প্রতি অভিযোগ দিচ্ছে। যেমন বিএনপি বলেছে প্রশাসনে জামাতের লোক ঢুকে গেছে, ওরকম জামাতও বলছে যে প্রশাসনে বিএনপি লোক ঢুকে গেছে, এবং তারা যদি ঢুকে তারা এগুলো করবে। তাহলে এখন আমি কি বললাম, জামাত বলেছে বলেছে, ওটা আমার নামে চালাই গেছে কিন্তু। আচ্ছা, এখন এইটা আমি কি মানুষের দাঁড়িয়ে যাই বলবো ভাই আমি বলি নাই বলতে পারবো? এখানে তো আমি অসহায়। তো এরকম অসহায়ত্ব কিন্তু অনেকেই প্রকাশ করবে, অনেকেই বলবে ভাই আমি তো অসহায়, কি করব। কিন্তু আমাদের যারা দর্শক আছে ওদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনি তো যা দেখবেন তাই বিশ্বাস করে লাফাই ওঠেন না। আপনি তো এতদিন দেখেছেন, এতদিন আপনি কি দেখেছেন? যা দেখেছেন সে আলোকে ভাবেন। হঠাৎ করে আচমকে একটা দেখে আপনি উত্তেজিত হয়ে যান, তাহলে দেখা যাবে যে আপনি হয়তো আপনাকে দিয়ে কেউ কাজটা করাই নিচ্ছে, তার মতলবটা হাসিল হবে। তো এরকম কিন্তু হবে, আমাদের দেশে অলরেডি হয়েছে, অনেকগুলি হয়েছে। আমি যেমন অনেকের ভাষণ বাজে তারেক রহমান কি বলছে, অমুকে কি বলছে বলতেছি, কারণ এগুলো সত্য মিথ্যে যাচাই কি করবে? তো যতক্ষণ পর্যন্ত আপনি যাচাই করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করেন না। এটা হলো সাধারণ মানুষের প্রতি আমার ধন্যবাদ। ওইটা দেখে আপনি সিদ্ধান্ত চেঞ্জ করেন না। আপনি একটু আগে বলছিলেন যে কথাটা, যে তারেক রহমানের প্রচার কৌশল বা তার ইমেজ, সে এসে বিএনপির অনেকটা ইমেজ রক্ষা করেছে, এবং এক্ষেত্রে একটা বিষয় আপনার একটু মনে হয়, উনি প্রায় বিএনপির পক্ষ থেকে দাবি করা যে বিভিন্ন অভিযোগে বিএনপির চাঁদাবাজি সহ বিভিন্ন দখলের অভিযোগের ব্যাপারে বিএনপির প্রায় 7,000 থেকে আরও বেশি 10,000 মতো নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এবং এখন আবার শোনাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনাও হচ্ছে এই নির্বাচনে কাজে লাগানোর জন্য। অন্যদিকে তারেক রহমানের ব্যক্তি ইমেজের পাশাপাশি উনি ফ্যামিলির ম্যানকে শো করেছে, বিভিন্ন জায়গায় জাইমা রহমানকে উপস্থাপন করেছেন এবং জুবাইদা রহমানকে উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে তার একটা ফ্যামিলি ম্যান হিসেবে আজকে প্রথম আলোতে এরকম একটা যে ফ্যামিলি ম্যান কৌশল তারেক রহমান এগিয়ে গেছে, এই বিষয়টা উপস্থাপন করছে। অন্যদিকে আমরা দেখি যে ডক্টর শফিকুর রহমান, তিনিও তার নির্বাচনী কৌশলে বেশ ইমেজ, তার একটা অ্যাগ্রেসিভনেস এবং পাশাপাশি তার সব ধরনের ইতিবাচক ভাবমূর্তি প্রচারের চেষ্টা করেছেন। এই ব্যক্তি পর্যায়ে তারেক রহমান বা শফিকুর রহমানের ইমেজ বিল্ডিংয়ের দল বা রাজনীতি কতটা প্রভাবিত হচ্ছে? এটা ভালো, কিন্তু আমি কিন্তু এই প্র্যাকটিসটাকে আমি পছন্দ করি। আমি মনে করি যে আসলে মানুষ যদি ঘরে শান্তি না থাকে না, তাহলে সমস্যা। তো ঘরের শান্তিটা ইম্পর্টেন্ট, এবং তারা যে তাদের ঘরে যে শান্তি আছে, তারা যে একটা মানে আপনার পারিবারিক ব্যক্তি, তার পরিবারে যে একটা মানে আপনার শান্তি আছে, এটা যদি আপনি দেখান, মানে এটা প্রদর্শনের ব্যাপার না, কিন্তু তবুও যদি আপনি প্রকাশিত হয়, তাহলে এটা আমি মনে করি দর্শকদের মানে ভোটারদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা ইতিবাচক একটা প্রভাব ফেলে। জাইমা রহমান বা জুবাইদা রহমানের ইমেজ কি বিএনপির জন্য ইতিবাচক হবে? এগুলি সবই পজিটিভ হবে। এমনকি শফিকুর রহমান সাহেবের ওয়াইফ, উনিও তো, ওনাকে তো আমি জানতামই নাকি, হয়তো শুনলাম যে উনিও একজন চিকিৎসক এবং উনিও একসময় এমপিও ছিলেন। এগুলি তো অবশ্যই ইতিবাচক, এগুলি তো আমি মনে করি না নেগেটিভ। তাহলে আপনার মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ যে আমাদের স্টুডিওতে এসেছেন। আজকে আবার সর্বশেষ প্রশ্ন, যে আগামীকাল নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলের দিকে জাতি তাকিয়ে আছে। আমরা আশা করব যে গণতন্ত্রের উত্তরণের পক্ষে এই নির্বাচন অত্যন্ত মাইল ফলক হিসেবে কাজ করবে। এই জনগণের যে প্রত্যাশা, গণতন্ত্রের যাত্রাপথে আবার নতুন করে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে, এই প্রত্যাশা আমাদের রয়ে গেল দর্শকদের জন্য বা পাঠকদের জন্য, এবং একই সঙ্গে যারা ভোটার তাদের জন্য শুভকামনা। সর্বশেষ আপনি এই বিষয়ে কোনো একটা বক্তব্য দেন, যেটা দর্শককে। আমার একটাই বক্তব্য, দেখেন এখন মানে আমরা চাই যে নির্বাচনটা ভালোভাবে হোক, যেটাই হোক, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেশে আসুক, এবং আমরা এটাও চাই যে যারা বিরোধী দল হবেন তারা এই ফলটাকে যেন মেনে নেন, এটা আমি চাই। কিন্তু আমি খুব মানে একটু হতাশই হয়েছি
আমি কোনো দলীয় শীর্ষ নেতাকে বলতে শুনি না, তারা তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কেউ এই কথাটা বললেন না যে আমি যদি হেরেও যাই তাও আমি ফলটাকে মেনে নেব। এটা আমি শুনতে চেয়েছিলাম দুই দলের প্রধানের কাছ থেকে, যে জনগণের রায় আপনাদের যেন তারা যেন মেনে নেন। আমি সেই শীর্ষ দুই নেতাকে অনুরোধ করব, জনগণ যে রায় দেখ আপনারা প্লিজ এটা মেনে নেবেন। জনগণ যে দুজনে রায় তো জিতবেন না, একজন একজন হারবেন। যিনি হারবেন তিনি যেন জনরায়কে মেনে নেন। না মানলে হয় কি, দেশটা আর ঐক্যবদ্ধ হয় না। দেশটাকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনাকে আর একটা প্রশ্ন করি। একটা সময় তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমরা জাতীয় সরকার গঠন করব। পরবর্তী সময় আমরা দেখলাম যে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বললেন যে না, বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল থাকা দরকার আছে। তো সেক্ষেত্রে উনি মনে করছেন যে জামাত ইসলাম যদি বিরোধী দল থাকে, অর্থাৎ জামাতকে নিয়ে যে ঐক্যবদ্ধ, জামাতের যে আকাঙ্ক্ষার জায়গা ছিল যে জাতীয় সরকার বা এই জাতীয় একটা কিছু করবে, সেক্ষেত্রে সেটা এড়িয়ে যে এখন জামাতকে বিরোধী দল ভাবছেন, তাহলে কি তারেক রহমান আগামী ভাবছেন যে তিনি ক্ষমতায় চলে যাচ্ছেন এরকম কিছু? আর তিনি যে সময় জাতীয় সরকারের কথা বলেছিলেন সেখান থেকে তিনি কেন সরে গেলেন? আপনি কি দেখেন, বলেন? আশা তো সবাই করে। আমার তো ধারণা শফিকুর রহমান সাহেবও আশা করেন তারা ক্ষমতায় যাবেন, এবং এই আশাটা কিন্তু একদম ভিত্তিহীন আশা না, কারণ এরই মধ্যে আমাদের অবস্থা বেশ ভালো। যে আশা করাটা আমার কোনো অন্যায় না। আবার আমি জাতীয় সরকারের পক্ষে না, নাই, কারণ আমি মনে করি একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত ছিল। আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনও বলি, এটা হলো যে শক্তিশালী সরকার যদি থাকে তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে যায়, আর যদি শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে গণতন্ত্র সবল হয়ে যায়। আমরা সবল গণতন্ত্র চাই। সেক্ষেত্রে আমি চাই যে এমন একটা সরকার আসুক এবং পাশাপাশি একটা বিরোধী দল আসুক, উভয়ই যেন শক্তিশালী হয়। মানে বিরোধী দল যেন সরকারের উপর চোখ রাঙাতে পারে যে তোমার এটা করা ঠিক হচ্ছে না, তুমি করো না, তাহলে কিন্তু তুমি সমস্যা, এই যেন বলতে পারে, এরকম একটা শক্তিশালী আমি বিরোধী দল চাই। আপনাকে আর একটা প্রশ্ন করি শেষে এসেও, যে তারেক রহমানের বক্তব্য এবং জামাত ইসলামের আমিরের বক্তব্য, ডক্টর শফিকুর রহমান বক্তব্যের মধ্য দিয়ে দুটি দল যে তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে, ভোটের পরে এই তিক্ততা যদি বিরাজমান থাকে তাহলে সেটা আমাদের গণতন্ত্রের জন্য কতটা ঝুঁকি তৈরি করবে? তিক্ততা ঝুঁকি তৈরি করবে, কারণ আমি তিক্ততা আমিও চাই না। তিক্ত হবে কেন? একজন একজনের সমালোচনা করেন, কিন্তু এটা তিক্ততার পর্যায়ে নিয়ে যায় না, মানে কলহের পর্যায়ে নিয়ে যায় না। সমালোচনা তো হতেই পারে, সমালোচনা ছাড়া তো সমাজ চলবে না, অগ্রসর হবে না। আপনি সমালোচনা করেন, ভুলটা ধরিয়ে দেন, আপনার কোনো প্রস্তাব থাকলে প্রস্তাবটা বলেন, কিন্তু আপনি সেটাকে তিক্ত করে ফেলেন না, কলহ বাঁধায়েন না, মারামারি করেন না। এটা আমরা চাই। ধন্যবাদ মাসুদ কামাল ভাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে কথা বললাম। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন। একটা কথা বলেছেন যে এ পর্যন্ত এই দুই দলের রাজনৈতিক প্রচারণায় কেউ বলে নাই যে নির্বাচনের ফলাফল যাই হোক তারা মেনে নেবেন, এমন কোনো ঘোষণা কোনো পক্ষ থেকে আসে নাই, এটা আশঙ্কার কথা বলেছেন। আরেকটি কথা বলেছেন যে জাতীয় সংসদে শক্তিশালী সরকারি দলের চাইতে শক্তিশালী বিরোধী দল খুবই গুরুত্বপূর্ণ, এবং গণতন্ত্রের যাত্রাপথে সেই রাজনৈতিক দল বা দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত নিয়ামক শক্তি শক্তিশালী বিরোধী দল। আমরাও সেটা প্রত্যাশা করি। আগামী দিনের ভোট হোক উৎসবমুখর, গণতন্ত্রের যাত্রাপথ আমাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাক, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। এটা একটা নতুন সূতিকাগার মাইলফলক হোক আগামী দিনের নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই প্রত্যাশা করে BanglaNews24.com এর এডিটর্স চয়েসের পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার শুভেচ্ছা, ধন্যবাদ। খোদা হাফেজ।